এখন যে সেটটা করব সেটা হচ্ছে 36 নম্বর সেট, দশম শ্রেণী নমুনা প্রশ্ন পর্যায় সারণীর উপরে। পর্যায় সারণীর উপরে একটা সেট, 36 নম্বর সেট, যেখানে পর্যায় সারণীর উপরে যত ধরনের প্রশ্ন হয় পরীক্ষায় ইম্পর্টেন্ট গুলো সেইগুলো এখানে আলোচনা করা হয়েছে। প্রশ্ন ডেসক্রিপশন লিঙ্কে থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিজেরা প্র্যাকটিস করার পর তারপরে উত্তর দেখতে পারো। যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে। চলো দেরি করবো না, 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখি। 1 নম্বর প্রশ্ন, নিউল্যান্ডের অষ্টক সূত্রানুযায়ী সোডিয়াম মৌল পরবর্তী কোন মৌলের রাসায়নিক ধর্ম অভিন্ন? সোডিয়াম মৌল পরবর্তী কোন মৌল? সোডিয়াম থেকে শুরু করে অষ্টম মৌলতে গেলে আমরা যাকে যা পাবো পটাশিয়াম। পটাশিয়াম পটাশিয়াম মৌলের রাসায়নিক ধর্ম অভিন্ন হয়। কি বলছে? নিউল্যান্ডের অষ্টক সূত্রানুযায়ী সোডিয়াম মৌল পরবর্তী কোন মৌলের রাসায়নিক ধর্ম অভিন্ন? সোডিয়াম থেকে পরবর্তী অষ্টক মৌল হচ্ছে পটাশিয়াম পড়ে, তাহলে পটাশিয়ামের রাসায়নিক ধর্ম একই হবে। 2 নম্বর কি? হ্যালোজেন মৌলগুলি আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? হ্যালোজেন মৌলগুলি আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীতে? হ্যালোজেন মৌল মানে 17 নম্বর শ্রেণী। 17 নম্বর শ্রেণীতে অবস্থান করে হ্যালোজেন মৌল, আধুনিক পর্যায় সারণীতে 17 নম্বর শ্রেণীতে। 3 নম্বর, 3-এর দাগে, ক্ষার ধাতুগুলি জলের সাথে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করে? না, ক্ষার ধাতুগুলি জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস খুব ইম্পর্টেন্ট একটি ছোট প্রশ্ন। ক্ষার ধাতুগুলি জলের সাথে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করে? উত্তর হবে হাইড্রোজেন গ্যাস। নিচের কোনটি পর্যায়গত ধর্ম নয় বলে অপশন দেওয়া রয়েছে 4খানা, এমসিকিউ প্রশ্ন রয়েছে। নিচের কোনটি পর্যায়গত ধর্ম নয়? পর্যায়গত ধর্ম নয় হচ্ছে অপশন এ, তেজস্ক্রিয়তা। পর্যায় বরাবর কোন রকম সে পরিবর্তিত হয় না, তেজস্ক্রিয়তা, এটা হচ্ছে পর্যায়গত ধর্ম নয়। 5-এর দাগে কি আছে? কোনটি সন্ধিগত মৌল নয়? এখানে সন্ধিগত মৌল মানে 3 থেকে 12 নম্বর শ্রেণীর মধ্যে যারা অবস্থান করে তাদেরকে সন্ধিগত বলে। তো এখানে আছে ম্যাঙ্গানিজ, কোবাল্ট, এফি, সিএ। ম্যাঙ্গানিজ, কোবাল্ট, এফি এরা সবগুলোই, এমএন, ম্যাঙ্গানিজ, সিও, কোবাল্ট, এফি লোহা এরা সবাই কিন্তু 3 থেকে 12 নম্বর শ্রেণীতে অবস্থান করে। শুধুমাত্র অপশন ডি ক্যালসিয়াম, ক্যালসিয়াম এই মৌলটি কিন্তু 2 নম্বর শ্রেণীতে অবস্থান করে। তাহলে 2 নম্বর শ্রেণীকে তো আমরা সন্ধিগত মৌল বলি না, তাহলে 2 নম্বর শ্রেণীর যে মৌল ক্যালসিয়াম সেটি হবে সন্ধিগত মৌল নয়, অপশন ডি। 6-এর দাগে কি বলা আছে? 6-এর দাগের প্রশ্ন বলা আছে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? তোমরা জানো যে তড়িৎ ঋণাত্মক মৌলগুলি তার শেষ কক্ষপথের এক বা একাধিক ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করে যে যৌগ গঠন করে তাকে বলা হয় সমযোজী যৌগ। আর এই যৌগ গঠন করার যে ক্ষমতা তাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। বইতে রয়েছে, তো টিউশনে তোমরা যেখানে পড়ছো সেখানে স্যারেরা লিখে দিয়েছে, তাই এটা নিজেদের মতন করে লিখবে তড়িৎ ঋণাত্মকতা। তো এরই সঙ্গে একটি প্রশ্ন রয়েছে, বি ও এফ এন, এই মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তো এই যে মৌলগুলো এগুলোকে আগে সাজাতে হবে। তো এই মৌলগুলো আছে কিভাবে? এই মৌলগুলো আছে শ্রেণী বরাবর, মানে উপর থেকে নিচে, নাকি পর্যায় বরাবর অর্থাৎ বাম থেকে ডান দিকে, আগে সেইটা দেখতে হবে। তো এদেরকে পারমাণবিক সংখ্যা যদি আমি দেখি, বোরনের 5, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, ফ্লুরিনের 9, নাইট্রোজেনের 7। তো এদেরকে এখন যদি আমি সাজিয়ে লিখি তাহলে প্রথমে আসবে 5 বোরন, তারপরে আসবে নাইট্রোজেন, তারপরে আসবে অক্সিজেন, তারপরে আসবে ফ্লুরিন। এইভাবে আমি সাজালাম। এরপরে কি না, পর্যায় বরাবর আছে এরা, তাই পর্যায় বরাবর লিখে দিলাম। এবারে পর্যায় বরাবর তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডান দিকে গেলে কি হয়? বাড়ে, বাড়ে। তার মানে বেশি কার? ফ্লুরিনের বেশি, বোরনের কম। ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় বা কম থেকে বেশি দিকে, অর্থাৎ বোরন, তার থেকে বেশি নাইট্রোজেন, তার থেকে বেশি অক্সিজেন, তার থেকে বেশি ফ্লুরিন। এইটা হচ্ছে উত্তর। এই যে এইটা হচ্ছে উত্তর, ঊর্ধ্বক্রমে সাজালে। 7 নম্বর কি বলছে? 7-এর দাগে বলছে হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতে বসানোর পক্ষে 2টি যুক্তি। তো হাইড্রোজেনকে কেন 1 নম্বর শ্রেণীতে বসানো হয়েছে? 1 নম্বর শ্রেণীতে থাকার প্রধান শর্ত হচ্ছে তার বাইরের কক্ষপথে 1টি ইলেকট্রন থাকতে হবে। তো হাইড্রোজেনের বাইরের কক্ষপথে 1টি ইলেকট্রন আছে, বসে গেছে, সেই কারণে একটা গেল। আর একটি কি, 1 নম্বর শ্রেণীর মৌলগুলি তড়িৎ ধনাত্মক হয়, হাইড্রোজেনও তড়িৎ ধনাত্মক, তাই তাকে বসানো হয়েছে। আরো হয়, 1 নম্বর শ্রেণীর মৌলগুলির যোজ্যতা 1 হয়, হাইড্রোজেনের যোজ্যতা 1। তো 3টে বললাম, তোমাদের যে কোনো 2টি সেখানে লিখতে হবে। তেজস্ক্রিয় ক্ষার ধাতু কোনটি? এইরই সঙ্গে এই 7-এর দাগে আরেকটি প্রশ্ন রয়েছে, তেজস্ক্রিয় ক্ষার ধাতু ফ্রান্সিয়াম। তেজস্ক্রিয় ক্ষার ধাতু ফ্রান্সিয়াম এফআর, তেজস্ক্রিয় ক্ষার ধাতু। এই হলো 7-এর দাগে। এবারে 8-এর দাগে, যে প্রশ্নটা 8-এর দাগে রয়েছে সেও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন।
পরীক্ষায় এরকম টেস্ট পেপার বা প্রশ্নবিচিত্র অন্য যেখানে তোমরা দেখবে এই 8 দাগের যে প্রশ্নটা করানো রয়েছে, এই 8 দাগের প্রশ্নের মতন অনেক প্রশ্ন সেখানে পাবে। তো সেগুলোকে খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, কারণ ওগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম প্রশ্ন পরীক্ষায় প্রচুর থাকে, একটা থাকবেই অবশ্যই, 3 নম্বরের প্রশ্ন হয় ওগুলো। তো এরপরে 8 দাগের প্রশ্ন কি বলা আছে, 8 দাগে বলছে এক্স ওয়াই জেড তিনটি মৌল। 8 দাগে এক্স ওয়াই জেড তিনটি মৌল, এদের পারমাণবিক সংখ্যা Z-1, জেড, আর এর হচ্ছে Z+2, Z+2, এই হচ্ছে তিনটি মৌল এক্স ওয়াই জেড। তো এখানে কি রয়েছে এক্স ওয়াই জেড এ, তো ওয়াই হচ্ছে নিষ্ক্রিয় বলে দেওয়া আছে, ওয়াইটা নিষ্ক্রিয়, এই হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এবারে ওয়াই যেহেতু নিষ্ক্রিয় মৌল, তাহলে আছে কত নম্বর শ্রেণীতে? 18 নম্বর শ্রেণীতে রয়েছে। তাহলে ওয়াই এর অবস্থান 18 নম্বর শ্রেণী, যে কোনো মৌল হতে পারে। তো জেড এর মান হচ্ছে 18। তো এক্স কি, এক্স তাহলে আছে কোথায়? এক্স আছে 18 নম্বর থেকে এক ঘর পিছোতে হবে, 18 নম্বর Z-1, তাহলে 18 নম্বর থেকে এক ঘর পিছিয়ে গেলে সেটা আছে 17 নম্বর শ্রেণী, 17 নম্বর। আর জেডে আছে, জেডটা আছে Z+2, মানে 18 থেকে আরো 2 ঘর এগোতে হবে, 18 থেকে 2 ঘর এগিয়ে যাবে, মানে 18 + 2 = 20। তাহলে 20 নম্বর শ্রেণী তো নেই, তাহলে 20 নম্বর মানে 1 এবং 2, 18 থেকে 2 ঘর এগিয়ে যাওয়া মানে 18 পরে 1, তারপরে 2, তার মানে 2 নম্বর শ্রেণী। এই জেডটা আছে 2 নম্বর শ্রেণীতে। প্রশ্ন কি বলছে? 1 নম্বর প্রশ্ন 8 দাগের 1, জেড মৌলটি কোন শ্রেণীতে অবস্থিত? জেড মৌলটি, এই যে জেড মৌলটি কোথায়? না, জেড আছে 2 নম্বর শ্রেণীতে, 2 নম্বর শ্রেণীতে অবস্থান করছে। 2 নম্বর প্রশ্ন কি, কোনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা দেখো, জেড আছে 2 নম্বর শ্রেণীতে, এক্স আছে 17 নম্বর শ্রেণীতে, ওয়াই আছে 18 নম্বর শ্রেণীতে। এবারে 18 নম্বর শ্রেণী, তাদের বাইরের কক্ষপথ সুস্থিত, তাই তারা ইলেকট্রন গ্রহণ বর্জন করতে পারে না। তার মানে ওয়াই মৌলটি 18 নম্বর শ্রেণীতে থাকার কারণে তার তড়িৎ ঋণাত্মকতা হয় না। তড়িৎ ঋণাত্মকতা হবে কার? জেড এবং এক্স এর মধ্যে। তাহলে তড়িৎ ঋণাত্মকতা পর্যায় সারণীর বাম দিকের যে মৌলগুলো তাদের বেশি হয়, ডান দিকের যে মৌলগুলো, পর্যায় সারণীর ডান দিকের যে মৌল সেই মৌলগুলো কিন্তু বেশি। এবারে ডান দিকে কারা রয়েছে, কোন শ্রেণীটা ডান দিকে রয়েছে? 17 নম্বর শ্রেণী ডান দিকে রয়েছে। তাহলে 17 নম্বর শ্রেণীর তড়িৎ ঋণাত্মকতা বেশি, অর্থাৎ এক্স মৌলের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক। এক্স তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক। 3 নম্বর প্রশ্ন কি আছে? 3 নম্বর বলেছে এক্স ও জেড দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে? এক্স ও জেড, এক্স এবং জেড এদের দ্বারা গঠিত যৌগের সংকেত, সংকেত কি? সংকেতের সময় কি নিয়ম? সংকেত হচ্ছে আগে ধনাত্মক মৌল, 2 নম্বর শ্রেণী ধনাত্মক মৌল জেড, তারপরে ঋণাত্মক মৌল এক্স বসালাম, যোজ্যতা পাল্টাপাল্টি করে দেবো। এবারে এক্স 17 নম্বর শ্রেণীতে যোজ্যতা 1, জেড এর কাছে এলো, জেড 2 নম্বর শ্রেণীতে তার যোজ্যতা 2, এক্স এর কাছে গেল, 1 হলে লেখা হয় না, তাহলে সংকেত হলো কি ZX2, সংকেতটা কি ZX2, এইটা হচ্ছে সংকেত। 9 নম্বর শ্রেণী কি বলছে? 9 নম্বর প্রশ্নতে কি বলছে? 9 নম্বর প্রশ্ন সন্ধিগত শ্রেণীর বৈশিষ্ট্য। সন্ধিগত শ্রেণীর বৈশিষ্ট্য কি? না, এরা পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। সন্ধিগত মৌলগুলির একটি বৈশিষ্ট্য পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। এই হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্ন, সন্ধিগত মৌলগুলি পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। এই হলো আমাদের কত নম্বর সেট? 36 নম্বর সেট। সবকটি প্রশ্নের উত্তর রয়েছে, ডেসক্রিপশনে প্রশ্ন রয়েছে। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, যাতে পরবর্তী সেটগুলি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যেতে পারে।